আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম। তো আজকেও কিন্তু আমরা একটা মজার জিনিস পড়ব। দেখো এই যে আমাদের এই উদ্ভিদগুলা, আমরা কিন্তু জানি যে উদ্ভিদের প্রাণ আছে। বাট তারা কি করতে পারে না? তারা কিন্তু নড়াচড়া করতে পারে না। সবসময় ওই একটা জায়গাতে বন্ধ হয়ে আছে। নড়তেছে না, কিছুই না। কিন্তু প্রাণ তো তার আছে। তাহলে এই যে উদ্ভিদ কেন নড়তে পারতেছে না? কেন সে একই জায়গাতে স্টপ হয়ে আছে, সেখান থেকে আর তার কোনো নড়াচড়া নাই? এই যে দেখো উদ্ভিদ যে নড়াচড়া করতে পারে না, যেই জিনিসটা তাকে নড়াচড়া করতে দিচ্ছে না, ওই একই জায়গাতে থামায় রাখছে, সেই জিনিসটার নামই হচ্ছে কোষপ্রাচীর। তো এই যে জিনিসটা উদ্ভিদকে থামায় রাখলো, এই যে কোষপ্রাচীর, এটাতে আসলে কি কি থাকে, কি জিনিস নিয়ে গঠিত, সেই ব্যাপারে আমরা কিন্তু জানব। এবং প্রথম কথাই কিন্তু, যেহেতু উদ্ভিদ কোষে এটা থেকে উদ্ভিদকে নড়াচড়া করতে দিচ্ছে না, তাহলে অবশ্যই সহজ কথা হচ্ছে কোষপ্রাচীর কিন্তু প্রাণীদের দেহে থাকবে না। কারণ প্রাণীরা তো নড়াচড়া করতেছে। তাহলে আল্টিমেট কথা কি হচ্ছে, আমরা অবশ্যই মনে রাখব কোষপ্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকবে। এটা কখনোই প্রাণী কোষে দেখা যাবে না। ঠিক আছে? তো চলে আসেন আমরা একটু দেখি যে এই কোষপ্রাচীর আসলে কি, এটার কি কি কাহিনী, কি নিয়ে গঠিত হচ্ছে। ওকে? তো দেখো ভাইয়া, আমরা এই যে ২ টা কোষ নিয়ে আসছি মনে করো। সুন্দর করে কালার মেরে দিয়েছি তোমাদের জন্য। তো এই যে আমাদের ২ টা কোষ আছে। এখন কোষ প্রাচীরটা কি আসলে? কোষ প্রাচীরটা হচ্ছে যেই জিনিসটা ২ টা কোষকে আলাদা করতেছে। ২ টা কোষের মাঝে থেকে ২ টা কোষকে যে আলাদা করতেছে সেটাকে আমরা কোষ প্রাচীর বলি। যেমন দেখো এই যে আমি এই ২ টা কোষ আঁকছি। এখানে মাঝখানে এই যে কালো দাগ যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে দাগটা যেটা হাইলাইট করতেছে এখন, এটাই কিন্তু আসলে একটা কোষ প্রাচীর বলব। আবার কি হতে পারে, এই সাইডে একটা, এটা কোষ প্রাচীর, এটাও কোষ প্রাচীর, এটাও কোষ প্রাচীর, এটাও কোষ প্রাচীর। এই যে এগুলা সবই কিন্তু একেকটা কোষ প্রাচীর। তবে তার পাশে আর কোষ আমি এখানে এড করি নাই। অবশ্যই কোষ তো শুধু ২ টা থাকে না, অনেকগুলা থাকে। সো এগুলা কিন্তু সবগুলো একেকটা কোষ প্রাচীর। এখন কি, কি অংশ থাকবে কোষ প্রাচীরের ভেতরে? আমরা সেটা একটু জেনে নিই। প্রথম কথা হচ্ছে দেখো ভাইয়া, এই যে আমাদের কোষ প্রাচীরে দেখো এই যে ২ টা কোষ। এই ২ টা কোষের মধ্যে ওই যে কালো কালার যেটা আঁকছি আমি, সবচেয়ে চিকন কোষ প্রাচীরের সবচেয়ে চিকন অংশটা যেটা, এই সবচেয়ে চিকন অংশকে আমরা বলি মধ্যপর্দা। এটা হচ্ছে কোষ প্রাচীরের সবচেয়ে চিকন অংশটা। এটাকে আমরা বলবো কি? এটা হচ্ছে মধ্যপর্দা। এরপরে কি হয়? এই যে মধ্যপর্দার ওপরে কি হতে পারে? কিছু, কিছু ক্ষেত্রে একটা আবরণ তৈরি হবে। যেমন মনে করো এরকম একটা আবরণ তৈরি হলো। এরকম। এরকম করে আবরণ তৈরি হলো। মধ্যপর্দার উপরে যখন একটা আবরণ তৈরি হইল বা একটা স্তর তৈরি হলো, তখন এটাকে আমরা বলবো প্রাইমারি পর্দা বা প্রাথমিক পর্দা। ঠিক আছে? তাহলে এটা পেলাম আমরা, এটাকে আমরা বললাম প্রাইমারি পর্দা। ওকে? তাহলে আমরা মধ্যপর্দা পাইলাম, আমরা প্রাইমারি পর্দা পাইলাম। এরপরে কি হবে দেখো, কিছু, কিছু ক্ষেত্রে এরকম হইতে পারে এই যে প্রাইমারি পর্দা, প্রাইমারি পর্দার উপরে আরো ৩ টা স্তর তৈরি হতে পারে। এরকম। এরকম করে আরো ৩ টা স্তর তৈরি হবে। এই যে দেখো প্রাইমারিটার উপরে যখন আরো ৩ টা স্তর তৈরি হচ্ছে, এই স্তরগুলাকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলি সেকেন্ডারি পর্দা। এখন তুমি একটু চিন্তা করেই দেখো, এই যে প্রাইমারি পর্দা একটা দেখলাম আমরা, আর একটা দেখলাম সেকেন্ডারি পর্দা। সেকেন্ডারি পর্দাকে বাংলাতে অনেক সময় গৌণ পর্দাও বলা হয়। হ্যাঁ? এখন তুমি এটা দেখেই বলো তো, প্রাইমারি পর্দাটা বেশি মোটা হচ্ছে নাকি সেকেন্ডারি পর্দা? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে কি, এখানে প্রাইমারি পর্দাটা চিকন হচ্ছে, সেকেন্ডারি পর্দাটা বেশি মোটা হচ্ছে।
তো প্রাইমারি পর্দা যেহেতু চিকন, শুধুমাত্র একটা স্তর আছে, এটার পুরুত্ব কত হয়? এটার পুরুত্ব হয় শুধুমাত্র 1 থেকে 3 মাইক্রোমিটার, অনলি 1 থেকে 3 মাইক্রোমিটার। আর সেকেন্ডারি পর্দা কি হচ্ছে? সেকেন্ডারি পর্দা যেহেতু 3টা আবরণ হয়ে মোটা হয়ে গেছে, একদম পুরু হয়ে গেছে, তো এটার কি হবে? এটার পুরুত্ব হয়ে যায় 5 থেকে 10 মাইক্রোমিটার। অনেকখানি বেশি হয়ে গেছে কিন্তু। প্রাথমিক পর্দা যেখানে 1 থেকে 3 ছিল, সেখানে ওটা কিন্তু 5 থেকে 10 হয়ে গেছে। অনেকখানি বেশি হয়ে গেছে, কারণ তার 3টা প্রাচীর আছে। এখন কথা হচ্ছে, এটা আমরা জানলাম যে কি কি থাকতেছে। এখন প্রাচীর, এই প্রাচীরটা কি আসলে আমাদের এই যে বাসার যে ইটের প্রাচীর সেরকম কি আসলে? যে কোনো ফাঁকা থাকবে না, একদিক থেকে আরেক দিক কিছু যেতে পারবে না। এটা কি সেরকম আসলে? এটা কিন্তু সেরকম প্রাচীর না। এই প্রাচীর যদিও নাম প্রাচীর, বাট একদম ইটের মতো প্রাচীর না। অবশ্যই 2টা কোষের ভেতরে জিনিসপত্র আসা যাওয়া করতে পারবে, এরকম অবস্থান এখানে থাকবে। যেমন দেখো, আমরা যদি এই ছবিটার দিকেই তাকাই ভালোভাবে, তাহলে তুমি খেয়াল করতে পারবা যে দেখা যাচ্ছে যে প্রাচীরগুলা কিন্তু এই যে পুরো অংশ মিলে একদম নাই। মাঝে মাঝে দেখো একটু ফাঁকা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে। যেমন আমরা যদি এই জায়গাটা খেয়াল করি একটু, দেখো এই যে এই পাশে, কালারটা বোঝা যাচ্ছে না, এই যে দেখো এই পাশে এবং এই পাশে, এই দুই পাশে যদি আমরা একটু দেখি, তাহলে কি হচ্ছে? দেখো এখানে ওই যে প্রাইমারি আর সেকেন্ডারি পর্দা কিন্তু নাই, শুধুমাত্র মধ্য পর্দা যেটা সেটা আছে। এবং শুধুমাত্র মধ্য পর্দা থাকার কারণে দেখো ওখানে মনে হচ্ছে অনেকটা ছিদ্রের মতো না? তুমি যদি এই পাশ থেকে আসো তাহলেও ছিদ্রের মতো লাগতেছে, আবার এই পাশ থেকে আসলেও ছিদ্রের মতো লাগতেছে। এই ছিদ্রটাকে আসলে আমরা ইংরেজিতে বলে থাকি পিট। কি বলে থাকি ছিদ্রটাকে? এই ছিদ্রকে আমরা বলে থাকি ইংরেজিতে পিট বলা হয়। পিট, বা এটা বাংলাতে বলে কূপ। এখন কথা হচ্ছে, পিট এখানে আছে কয়টা? কয়টা আছে? এখানে পিট আছে 2টা। কেন? এই যে দেখো, এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে 1, 2, 2টা পিট আছে। তো যেহেতু পিঠ 2টা আছে, তাই এই 2টাকে একসাথে বলা হয় পিট পেয়ার। পেয়ার শব্দের অর্থ হচ্ছে জোড়া। ঠিক আছে? 2টা যেহেতু আছে, 2 পাশ থেকে আমরা দেখতেছি, 2 পাশ থেকে একটা একটা করে 2টা, তাই এটাকে আমরা একসাথে বলি পিট পেয়ার। ঠিক আছে? বা কুক জোড়া বলতে পারো। পেয়ার মানে জোড়া। তাহলে দেখো এই ছিদ্রের মতো জায়গাটা আছে, যেখানে চিকন একটা রাস্তা হয়ে আছে। এই জায়গাটায় আসলে একটা কোষ ব্যবহার করবে তার পাশের কোষের সাথে সংযোগ স্থাপন করার জন্য। কোনো জিনিসপত্র আদান প্রদান করার জন্য কিন্তু এই চিকন জায়গাটাই সে ব্যবহার করবে। তো দেখো এই যে চিকন জায়গাটা আছে, 2টা কোষের মাঝখানে আমরা দেখতে চিকন করে একটু জায়গাটা আছে। এই জায়গাতে কি হবে? এই জায়গাতে একটা নলের মতো জিনিস থাকে। সেটা দেখতে আমরা একটা কালার ইউজ করি। এই যে মনে করো এইরকম, এরকম একটা নলের মতো জিনিস থাকবে। এই নলের মতো জিনিসের মাধ্যমে আসলে একটা কোষ বা পাশাপাশি 2টা কোষ একজন আরেকজনের সাথে সংযোগ স্থাপন করবে, জিনিসপত্র আদান প্রদান করবে। তো এই নলের মতো যে জিনিস দিয়ে 2জন সংযোগ স্থাপন করতেছে, এই জিনিসটাকে আমরা বলি প্লাজমোডেজমাটা। তাহলে এই প্লাজমোডেজমাটা দিয়ে ওই যে কূপ যেখানে ছিল, যেহেতু ওখানে খুবই পাতলা বা চিকন ছিল, এই প্লাজমোডেজমাটা তখন এই নলের মতো জিনিস দিয়ে 2টা কোষ একজন আরেকজনের মধ্যে জিনিসপত্র আদান প্রদান করবে, সংযোগ স্থাপন করে দিয়েছে। ঠিক আছে? তাহলে দেখো এই যে জিনিসটা দেখালাম, এটাই কিন্তু আসলে আমাদের একটা কোষ প্রাচীরের গঠনে এই জিনিসগুলাই থাকে। এইগুলা নিয়ে কোষ প্রাচীরটা গঠিত। হ্যাঁ, এখন আর কি জানবো? তোমার মাথায় কোশ্চেন আসতেই পারে, এই যে ভাইয়া আপনি মধ্যপর্দা বললেন, আপনি মধ্য পর্দা বললেন, আপনি সেকেন্ডারি পর্দা বললেন, আপনি প্রাইমারি পর্দা বললেন। এই যে পর্দাগুলা, এগুলা আসলে কি দিয়ে তৈরি হয়? জানার ব্যাপার অবশ্যই জানতে হবে, কারণ এটা আপনাদের এমসিকিউ কোশ্চেনে আসে। তো চলে আসেন, আমি আপনাদের খুবই সহজভাবে বলে দিই যে কিভাবে আমরা মনে রাখবো যে এই পর্দাগুলো আসলে কি দিয়ে গঠিত। প্রথমে আমরা মধ্য পর্দা থেকে শুরু করি।
তো আমাদের যে মধ্য পর্দা আছে, এটা কি দিয়ে গঠিত হবে? মনে রাখবেন, সহজ কথা মনে রাখবেন আজ থেকে যে মধ্য পর্দা গঠিত হয় পেক, পেক দিয়ে। এই যে বলি না যে হাঁস বা কি বলে এটাকে? পাতি হাঁস বা ছোট হাঁস যেটা তারা পেক, পেক করে বলে যে, "পেক, পেক করতেছিস কেন এত?" হ্যাঁ? অনেকে বলে দেখলাম। তো পেক, পেক দিয়ে আমরা মনে রাখবো। মধ্য পর্দা কি দিয়ে গঠিত আমার সাথে বলো? পেক, পেক দিয়ে। পেক, পেক মানে কি? একটা পেকে হচ্ছে পেকটিন, আরেকটা পেকে পেকটোজ। তার মানে এই মধ্য পর্দা যেটা সেটা আসলে পেকটিন এবং পেকটোজের সাথে মানে এই ২ টা মিলে গঠিত হয়। এখন এখানে আরো একটা কোয়েশ্চেন আসে যে পেকটিনটা কোত্থেকে আসবে আর পেকটোজটা কোত্থেকে আসবে? মানে আমাদের কোষের কোন অংশ থেকে আসে? সো এটা দেখো এভাবে একটু খেয়াল রাখবেন আপনারা। নামে আছে না দেখো? যেটার নাম আছে পেকটিন সেটা আমরা এভাবে মনে রাখবো। পেকটিনটা আসে হচ্ছে আমাদের গোলগি বডি থেকে। এই যে আমাদের গোলগি বডি আছে, গোলগি বডি আল্টিমেটলি পেকটিনটা তৈরি করে। আর যেটা পেকটোজ আছে, পেকটোজটা আসে আমাদের সাইটোপ্লাজম থেকে। তাহলে এখন বলতে পারেন, "ভাইয়া তো ভুলে যাবো, কিভাবে মনে রাখবো?" মনে রাখার উপায় বলে দিই আপনাকে। দেখেন, পেকটোজ বানানে ওকার আছে, সাইটো বানানে ওকার আছে। তাহলে মনে রাখবো পেকটোজ ওকার যেহেতু ছিল, সাইটো বানানে ওকার ছিল, তাহলে পেকটোজ কোত্থেকে আসবে? সাইটোপ্লাজম থেকে আসবে। ইজি না? তাহলে আরেকটা তোমার এমনিতেই মনে থাকবে যে তাহলে পেকটিন কিন্তু আসতেছে গোলগি বডি থেকে। এখন এই যে সাইটোপ্লাজম থেকে পেকটোজটা আসতেছে, এই পেকটোজের আবার আরো একটা নাম দেওয়া হয়। এটাকে আবার কিন্তু বলা হয় ফ্র্যাগমোপ্লাস্ট। তাহলে এটাও আমরা একটু খেয়াল রাখবো। এখানেও দেখো ভাই, এখানেও কি আসতেছে যে ম ওকার আসতেছে। তাহলে ওকার মনে রাখবা, হ্যাঁ? পেকটোজ ওকার, সাইটো ওকার, ফ্র্যাগমো ওকার। তাহলে পেকটোজটাকে আমরা আল্টিমেটলি ফ্র্যাগমোক্লাস্ট বলতেছি। তাহলে দেখো ভাইয়া মধ্যপর্দা কিন্তু হয়ে গেছে। তুমি মধ্যপর্দা জেনে গেলা পেক, পেক দিয়ে গঠিত। পেক, পেক মানে পেকটিন, পেকটোজ এবং তারা কোত্থেকে আসছে সেটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি। এবার চলে আসি আমরা তাহলে, এটা গেল। এবার চলে আসি প্রাইমারি পর্দা কাদের থাকবে, হ্যাঁ? তাহলে প্রাইমারি পর্দা যদি আমরা দেখি, এই যে আমাদের প্রাইমারি পর্দা যেটা আছে, প্রাইমারি পর্দাতে কি হবে? কাহিনী হচ্ছে প্রাইমারি পর্দা খুবই সহজ একটা কথা। তোমরা যদি পড়ে থাকো তাহলে একটা জিনিস বুঝতে পারবা সেটা হচ্ছে, আচ্ছা, প্রাইমারি না লিখে আমরা এটাকে প্রাথমিক লিখি। এবার বাংলাতেও লিখে দিই আপনাদেরকে। প্রাথমিক পর্দা, হ্যাঁ? যাই হোক। তো প্রাইমারি আর প্রাথমিক কিন্তু একই জিনিস আসলে। আমি বাংলাতে লিখে দিচ্ছি আবার যেন আপনাদের পরে ভুল না হয়। তো এই যে প্রাথমিক পর্দা বা প্রাইমারি পর্দা এটা কি দিয়ে গঠিত হয়? আজ থেকে মনে রাখবা, আমরা দেখলাম যে এখানে প্রাইমারি আর সেকেন্ডারি পর্দার মধ্যে প্রাইমারি পর্দা যেটা সেটা কিন্তু চিকন। তো এখন থেকে অবশ্যই মনে রাখবো আমরা, যখনই শুনবা একটা পর্দা বা একটা প্রাচীর চিকন, তখনই অবশ্যই আমরা মনে রাখবো চিকন প্রাচীর মানেই সেটা সেলুলোজ দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? সেলুলোজ। চিকন প্রাচীর মানেই সেলুলোজ দিয়ে গঠিত। তাহলে প্রাথমিক পর্দাটা কিন্তু চিকন, চিকন একটা পর্দা। সো সে কি হবে? সে অবশ্যই সেলুলোজ দিয়ে গঠিত হবে। তাহলে আমরা ইতোমধ্যে জেনে গেলাম একটা, সেটা কি? সেলুলোজ। আর কি হতে পারে? আর একটু মনে রাখতে হবে সেলুলোজের সাথে এখানে হেমিসেলুলোজ থাকতে পারে। আবার কখনো, কখনো গ্লাইকোপ্রোটিন থাকতে পারে। তবে বেসিক কথা অবশ্যই ভোলা যাবে না যেটা, সেটা হচ্ছে সেলুলোজ। অবশ্যই আমরা খেয়াল রাখবো যে চিকন পর্দা যখনই হবে, তখনই সেটা সেলুলোজ দিয়ে গঠিত হবে অবশ্যই। এবং এই কারণেই কিন্তু যখন কোয়েশ্চেন হয় যে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? তখন কিন্তু আনসার হয় সেলুলোজ। কারণ সেলুলোজটাই আসলে সবচেয়ে বেশি থাকে কোষ প্রাচীরে। ঠিক আছে না? আচ্ছা, তাহলে প্রাথমিক পর্দা আমরা পড়ে ফেলেছি। এবার কি পড়বো আমরা? চলে আসি এবার সেকেন্ডারি পর্দা।
সেকেন্ডারি পর্দা বা যাকে আমরা গৌণ পর্দা বলতে পারি। তো সেকেন্ডারি পর্দা যেটা, এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন। দেখো, সেলুলোজ, হেমিসেলুলোজ চলে গেছে। সেকেন্ডারি পর্যায়ে তাহলে কি হবে? দেখো, তোমরা ছোট থাকতে কোষপ্রাচীরের আরো কিছু উপাদানের কথা পড়ছিলা। কি দেখো তো? লিগনিন, পেকটিন, সুবেরিন, মনে আছে? ওই যে লিগনিন, পেকটিন, সুবেরিন, এবার সেইগুলা চলে আসবে সেকেন্ডারি পর্দাতে। কারণ কি? আরো মোটা করতে হবে। সেলুলোজ তো আগে ছিলই। সেলুলোজ থাকার পরও এত বেশি মোটা করতে পারে নাই। তো আরো যেহেতু মোটা করতে হবে, এখন এক্সট্রা যে জিনিসপত্র সেগুলো চলে আসবে। তাহলে সেকেন্ডারি পর্দাতে কি থাকবে? সেকেন্ডারি পর্দাতে থাকবে হচ্ছে লিগনিন, পেকটিন, তারপরে সুবেরিন। এই জিনিসগুলো আমরা আলটিমেটলি সেকেন্ডারি পর্দাতে দেখতে পাবো। ঠিক আছে না? এই যে সেকেন্ডারি পর্দাতে লিগনিন, পেকটিন, সুবেরিন এক্সট্রা ভাবে জমতেছে, তার কারণে কিন্তু সে এতখানি মোটা হয়ে যাচ্ছে। না হলে কিন্তু সে মোটা হইতো না, চিকন থেকে যেত। এখন আরেকটা কোশ্চেন যেটা হয় আপনাদের, চিন্তা করব আমরা। কোশ্চেন হয় যে এই যে সেকেন্ডারি পর্দা আর এই যে প্রাথমিক পর্দা, সেকেন্ডারি পর্দা সচরাচর কোন টিস্যুতে দেখা যাবে? ভাজক টিস্যু নাকি স্থায়ী টিস্যু? এখন থেকে আরো একটা কথা মনে রাখবেন আপনারা। মনে রাখবা, ভাজক টিস্যু যেটা, ভাজক টিস্যু হচ্ছে একটা বাচ্চা টিস্যু, মানে যেই টিস্যু কেবল জন্মাইছে। আর স্থায়ী টিস্যু হচ্ছে মুরব্বী টিস্যু। ওই যে ভাজক টিস্যু যেটা আছে না, ভাজক টিস্যুটাই পরবর্তীতে স্থায়ী টিস্যুতে পরিণত হয়। তো ভাজক টিস্যু যেহেতু বাচ্চা টিস্যু, তাই ভাজক টিস্যুর চামড়াটা পাতলা হয়। বাচ্চাকালে পাতলা হবে না, মুরব্বী হওয়ার পরে সেটা মোটা হয়ে যাবে। তাই মনে রাখবো অবশ্যই যে ভাজক টিস্যু যেটা, ভাজক টিস্যুর যে প্রাচীরটা সেটা পাতলা হয়। তার মানে ভাজক টিস্যুতে শুধুমাত্র প্রাথমিক পর্দা যেটা বা প্রাইমারি পর্দা যেটা আছে সেটা পাওয়া যাবে। আর স্থায়ী টিস্যুতে কি পাওয়া যাবে? স্থায়ী টিস্যু প্রাচীর মোটা, তাহলে তাদের গৌণ পর্দা পাওয়া যাবে বা যাকে আমরা বলি সেকেন্ডারি পর্দা। ঠিক আছে? তাহলে আমি কিন্তু আপনাকে পড়াই ফেললাম, এবং তুমি যদি এতটুকু এভাবে পড়ো, একটু যদি বোঝো, এই লেকচারটা যদি করে ফেলো, তাহলে কোষ প্রাচীর থেকে আর কোনো সমস্যা আপনার থাকবে না, আমি আশা করতেছি। তাহলে আমাদের আজকের এই লেকচারটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর বেল আইকনে টিপ দিয়ে দিবেন। নেক্সট লেকচার নিয়ে আবার উপস্থিত হব ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।